আসসালামু আলাইকুম। হরর ওয়ান আওয়ার উইথ তানভীরে আপনাদের সবাইকে স্বাগতম। পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তানভীর। আমাদেরকে মেইল করার অ্যাড্রেস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের কাছে ঘটনা রয়েছে আপনারা এই অ্যাড্রেসে আমাদেরকে মেইল করবেন। আজকে ভয়ঙ্কর একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অনেকেই লাশ কাটা ঘর বা ডোম ঘরের ঘটনা চেয়েছিলেন। আজকে ঠিক সেরকমই একটি লোমহর্ষক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুব বেশি কথা বাড়াবো না, চলে যাব ঘটনায়। তবে ঘটনায় যাওয়ার আগে একটি কথা বলছি। ঘটনা বলার ক্ষেত্রে বা ঘটনা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি যদি কোনো ভুল করে থাকি, সেটি অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি আপনাদেরকে যে ঘটনাটি শোনাবো, এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার একটি বন্ধুর কাছ থেকে। আমার বন্ধুটি পেশায় ডাক্তার। এই ঘটনাটি ও শুনেছিল ও যখন বাংলাদেশের একটি স্বনামধন্য মেডিকেল কলেজে ছিল, ঠিক সেইখানকার একজন ডোমের কাছ থেকে। মূল ঘটনায় যাওয়ার আগে একটি কথা বলছি, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো এবার চলুন ঘটনায় যাওয়া যাক। আমার বন্ধুটি যে ডোমের কাছ থেকে ঘটনাটি শুনেছিল, ছদ্মনাম দীপক নামের একজন ডোমের কাছ থেকে। এবং এই ঘটনাটি ঘটে যায় 2011 সালে, যখন আমার বন্ধুটি দেশের স্বনামধন্য এই মেডিকেল কলেজে অধ্যয়নরত ছিল। সঙ্গত কারণে আমি মেডিকেল কলেজের নামটি আপনাদের সামনে উপস্থাপন করছি না। দীপক ওই মেডিকেল কলেজে 2011 সালে যখন চাকরি করছিল, তখন দীপকের চাকরির বয়স 13 থেকে 14 বছর হবে। তো তাদের এই ডোমের পেশাটা সাধারণত 2 শিফটে হয়। কেউ যদি সকালে শিফট করে তাহলে সেই দিন তার রাতের ছুটি থাকে। আবার যদি রাতের শিফট হয় তাহলে পরদিন সকালে এবং সারাদিনই তাদের ছুটি থাকে। মানে 2 শিফটে তাদের কাজ হয়, সকাল এবং রাত। তো ওই দিন দীপকের রাতের শিফট ছিল। আর রাতের শিফট শুরু হয় ওদের 11টা থেকে, যার জন্য দীপক রাত 10টা বা 10:30টার মধ্যেই মেডিকেল কলেজে উপস্থিত থাকে। তাদের মেডিকেল কলেজে যে ডোম ঘরটি রয়েছে তার পাশেই ছোট্ট একটি ঘর, যে ঘরটি সাধারণত দীপকরা চেঞ্জিং রুম হিসেবে ব্যবহার করত। ওই রুমেই তারা তাদের কাপড় চোপড় পরিবর্তন করত, কারণ তারা যখন লাশ কাটতে যেত তার আগে তারা অন্য একটি পোশাক পরে লাশ কাটতে যেত এবং লাশ কাটা শেষ করে এসে আবার সেই পোশাক চেঞ্জ করে তারা ফ্রেশ হয়ে নিত। তো ডোম ঘরের পাশেই যে ছোট্ট একটি ঘর ছিল, সেই ঘরটি সাধারণত তারা চেঞ্জিং রুম হিসেবেই ব্যবহার করত এবং অনেক সময় ওই রুমে তারা বিশ্রামও নিত। তো ওই দিন যেহেতু দীপকের রাতের শিফটে ডিউটি ছিল, দীপক 10:30টার দিকে মেডিকেল কলেজে আসে এবং এসে চেঞ্জিং রুমে চেঞ্জ করতে থাকে। এবং তখনই দীপক শুনতে পায় আজকে 3টি লাশ এসেছে, যে লাশগুলি 11টার সময় পোস্টমর্টেম করা হবে এবং এই 3টি লাশই নাকি আপন 3 ভাইয়ের। তো দীপক তার ড্রেস চেঞ্জ করতে থাকে। হঠাৎ সেই সময় দীপক তার পাশে থাকা ডোমঘর থেকে একটি গোঙানির আওয়াজ পায়। প্রথমে সেই আওয়াজটাকে সে খুব একটা পাত্তা দেয় না, কিন্তু ধীরে ধীরে এই আওয়াজটা কেমন যেন বাড়তে থাকে। যখন এই আওয়াজটা ক্রমশ বাড়তে থাকে, তখন কৌতূহলবশত দীপক ওই ডোমঘরের দিকে এগিয়ে যায় শব্দের উৎস খোঁজার জন্য। আমি আগেই বলেছি, ডোমঘর আর দীপকদের চেঞ্জিং রুম একেবারেই পাশাপাশি, তো ওইখানে যেতে তার খুব একটা সময়ও লাগে না। সে যখন ডোমঘরের ভেতরে প্রবেশ করে, তখন সে দেখতে পায় তার সামনে 3টি লাশ রাখা রয়েছে এবং ওই দিন ওই সময়ে ওই ডোমঘরে আর কোনো লাশও ছিল না। এই গোঙানির আওয়াজটি কোত্থেকে আসছে সেই উৎস খোঁজ করতে থাকে দীপক, কিন্তু আশেপাশে সে এরকম কোনো শব্দই আর টের পায় না যখন সে ডোমঘরের মধ্যে প্রবেশ করেছে। তো দীপক কৌতূহলবশত লাশের মুখ থেকে কাপড়টি সরিয়ে একটু লাশগুলি দেখার চেষ্টা করে। যেহেতু সে এই পেশায় অনেক দিন ধরেই রয়েছে, যার জন্য এসব লাশ দেখে তার খুব একটা ভয় লাগে না। তো একে একে দীপক 3টি লাশের মুখ থেকে কাপড় সরিয়ে একটু বয়সটা দেখার চেষ্টা করে বা তাদের মুখটা দেখার চেষ্টা করে। বয়স দেখে যেটা মনে হচ্ছিল দীপকের কাছে, এই 3টি লাশেরই বয়স 18 বছরের নিচে। মানে তারা যে আপন 3 ভাই, তাদের কারোর বয়সই 18 বছরের ওপরে হবে না। তো যথারীতি দীপক লাশের মুখ আবারও ঢেকে দিয়ে সে আশেপাশে তাকাতে থাকে যে এই শব্দটা কোত্থেকে আসছে। ঠিক সেই সময় হঠাৎ করে
তাদের ডোম ঘরের সব লাইট বন্ধ হয়ে যায়। বলে রাখা ভালো, তাদের এই মেডিকেল কলেজে কিন্তু কখনোই যেন ইলেকট্রিসিটির প্রবলেম না হয় বা আলোর স্বল্পতা যেন না হয়, এজন্য ব্যাকআপ ৩ ধরনের সিস্টেম রয়েছে। যেমন কারেন্ট যাওয়ার সাথে সাথেই তাদের আইপিএস সিস্টেম রয়েছে, যাতে কারেন্ট যাওয়ার সাথে সাথে ১ সেকেন্ডের জন্যেও অন্ধকার না হয়, এবং আইপিএসের পাশাপাশি তাদের জেনারেটর সিস্টেমও রয়েছে। কিন্তু হঠাৎ করে এই আলো কিভাবে বন্ধ হয়ে গেল, এটা কোনোভাবেই দীপক বুঝতে পারছিল না। কেননা তাদের এরকম ব্যাকআপ সিস্টেম থাকার পরেও কিভাবে আলো বন্ধ হয়ে গেল, এটি কোনোভাবেই দীপকের মাথায় আসছিল না। হঠাৎ করে আলোটা আবারও জ্বলে উঠল, এবং যখন আলোটা জ্বলে উঠল তখন দীপক ওই লাশের দিকে তাকিয়ে যে জিনিসটি দেখতে পেল, সেটি দেখে দীপক প্রচণ্ড পরিমাণে ভয় পেল। দীপক দেখতে পেল ৩টি লাশই উঠে বসে আছে। হঠাৎ করে ঠিক সেই সময় ওই ডোমঘরের দরজায় টোকা দেওয়ার শব্দ পেল। কিন্তু দীপকের স্পষ্ট মনে আছে যে দীপক যখন এই ডোমঘরের ভেতরে ঢুকেছিল তখন সে দরজা লক করেনি। তাহলে সে যদি দরজা লক না করে থাকে তাহলে দরজা কিভাবে লক হলো? তো এগুলি ভাবতে ভাবতে দীপক দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে দেখল যে ডাক্তার পোস্টমর্টেম করবে সেই ডাক্তার এবং তার সঙ্গীরা চলে এসেছে। তো দীপক তাদেরকে ভেতরে নিয়ে আসলো, এবং ভেতরে আসার পরে সে দেখল সব কিছু একেবারেই স্বাভাবিক। সে একটু আগে যে ভয়ঙ্কর ঘটনাটি তার সামনে ঘটে গিয়েছে তার কোনো আলামতই নেই। দীপক ভাবল এটি হয়তো তার মনের ভুলও হতে পারে। পাশাপাশি দীপকের এটিও মনে হচ্ছে সে সুস্থ মস্তিষ্কে এই ঘটনাটি দেখেছে, ৩টি লাশই হঠাৎ করে আলো জ্বলে ওঠার সাথে সাথে উঠে বসেছিল। কিন্তু তারপরে আবার যখন ডাক্তার ভেতরে আসলো তখন সে দেখতে পেল সব কিছুই স্বাভাবিক। দীপক একবার ভাবছে এটি হয়তো তার মনের ভুল হতে পারে, আবার সে এটিও ভাবছে যে না, এটি তো মনের ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সে সুস্থ মস্তিষ্কেই এটি দেখেছে। তো যাই হোক, এই বিষয়টি দীপক আর ডাক্তার বা অন্য কারোর সাথেই আর শেয়ার করে না। সেদিনের মতো সে পোস্টমর্টেম শেষ করে চলে আসে তার চেঞ্জিং রুমে। চেঞ্জিং রুমে এসে চেঞ্জ করে সে শুয়ে পড়ে, এবং যেহেতু রাত অনেক হয়ে গিয়েছিল তার শরীর প্রচণ্ড ক্লান্ত থাকায় খুব তাড়াতাড়ি তার ঘুম চলে আসে। ঘুমের মধ্যে দীপক দেখতে পায় ওই ৩টি ছেলে দীপকের কাছে এসে বলছে, ভাই, পুলিশ ধারণা করছে যে আমরা আত্মহত্যা করেছি, কিন্তু আসলে আমরা আত্মহত্যা করিনি, আমাদেরকে মার্ডার করা হয়েছে, এবং আমাদেরকে মেরেছে আমাদেরই প্রতিবেশী ছদ্মনাম জামাল। সে আমাদের ৩ ভাইকে নৃশংসভাবে হত্যা করে এই হত্যাটিকে আত্মহত্যার নাটক বলে চালাতে চাচ্ছে। প্লিজ ভাই, আপনি আমাদের জন্য কিছু করুন। তো এই ঘটনাটি দেখার পরে হঠাৎ করে দীপকের ঘুম ভেঙে যায়, এবং যখন তার ঘুম ভাঙে তখন সে ফজরের আজানের শব্দ পায়। এমনিতে দীপক প্রচণ্ড সাহসী স্বভাবের একজন মানুষ, আর যেহেতু এটি স্বপ্ন ছিল তাই এই বিষয়টাকে সে খুব একটা পাত্তা না দিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল ৭টা থেকে ৭:৩০টার দিকে পুলিশ আসে ওই লাশগুলি নিয়ে যাওয়ার জন্য। তখন দীপক পুলিশ অফিসারকে বলে এই ৩টি ছেলের বাড়ির পাশে জামাল নামে যে ব্যক্তি রয়েছে তার দিকে যেন একটু নজর রাখে। হয়তো সে কোনো একটি স্বার্থের কারণে এই ৩ জন ছেলেকে হত্যা করেছে, এটা আসলে আত্মহত্যা না। এটি বলে দীপক চলে যায়। এরপরে প্রায় ৬ মাস কেটে যায় এবং দীপকের সাথে আর কোনো ভৌতিক বা হরর ঘটনা ঘটে না। দীপক আস্তে আস্তে করে এই বিষয়টি প্রায় ভুলেই যেতে লাগে। একদিন হঠাৎ বিকালবেলায় দীপক তার মেডিকেল কলেজেই ছিল, সে সময় পেছন থেকে তাকে একজন পুলিশ অফিসার ডাকতে থাকে। দীপক হঠাৎ করে পেছনে ফিরে তাকালে দেখতে পায় সেই যে পুলিশ অফিসার, ওই যে ৩ ভাই মার্ডার হয়েছিল তখন লাশ নেওয়ার জন্য যে পুলিশ অফিসার এসেছিল, সেই পুলিশ অফিসার পেছন থেকে দীপককে ডাকছে। সেই পুলিশ অফিসার সামনে এসে দীপককে বলে, আপনি কোথায় ছিলেন এতদিন? আমি এর মাঝেও ২ বার এই মেডিকেল কলেজে এসেছি, আপনাকে খোঁজও করেছি কিন্তু আপনাকে পাইনি। হয়তো ওই সময় আপনার ডিউটি ছিল না বা আপনি ছুটিতে গিয়েছিলেন, এজন্য আপনার সাথে আর দেখা হয়নি। তো তারপরে দীপক জানতে চায় যে কেন তাকে খোঁজ করা হয়েছে। তখন পুলিশ অফিসার দীপককে বলে, আচ্ছা, আপনার মনে আছে
আমরা গত ৬ মাস আগে আপন ৩ ভাইয়ের লাশ নিয়ে এখানে এসেছিলাম আর সেই পোস্টমর্টেমের কাজটি আপনি করেছিলেন। তখন দীপকের সব কথাই মনে পড়ে। তখন ওই পুলিশ অফিসার বলে, "আচ্ছা, আপনি তো এই ৩ ভাইকে চিনতেন না বা তাদের বাড়ির পাশে যে জামাল নামে একজন ব্যক্তি রয়েছে সেটিও জানতেন না। তাহলে ওইদিন সকালে আমাকে কিভাবে বললেন যে জামাল নামে একজন ব্যক্তি রয়েছে তার দিকে নজর রাখতে?" তো দীপক প্রথমে কোনো কিছু না বলেই পুলিশ অফিসারের কাছে জানতে চায় যে আসলে ঘটনা কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো। তখন পুলিশ অফিসার বলতে শুরু করে, আমরা আসলে প্রথমে ভেবেছিলাম এই ৩ ভাই হয়তো আত্মহত্যা করেছে। কিন্তু পোস্টমর্টেমের পরে আমরা জানতে পারি আসলে এটা আত্মহত্যা ছিল না। এটা আসলে মার্ডার কেস। তো আমরা যখন তদন্তের গভীরে নামি তখন আমাদের তদন্তের স্বার্থে আস্তে, আস্তে করে সবকিছু বেরিয়ে আসে এবং একটা পর্যায়ে আমরা জানতে পারি এই ৩ ভাইকে প্ল্যানিং করে হত্যা করেছে তাদেরই বাড়ির পাশে জামাল নামে একজন ব্যক্তি। আসলে এই ৩ ভাইয়ের অনেক সম্পত্তি ছিল, কিন্তু তাদের বাবা ছিল না। তো তাদের ১৮ বছর হয়ে যাওয়ার পরে এই সম্পত্তির মালিক তারা ৩ ভাই হবে। যার জন্য তাদেরকে যদি ১৮ বছর হওয়ার আগেই ৩ ভাইকে মেরে ফেলা যায়, তাহলে কোনো না কোনোভাবে জোর জবরদস্তি করে বা যেকোনোভাবে ওই জায়গা হয়তো এই জামাল দখল করতে পারবে। পরিকল্পিতভাবে এই ৩ ভাইকে হত্যা করে এবং পরবর্তীতে এই লাশগুলি এমনভাবে রাখে যাতে করে আমরা প্রথমে দেখে মনে করেছিলাম যে তারা ৩ ভাই হয়তো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু পরে আমরা জানতে পারি যে না, এটি আসলে আত্মহত্যা ছিল না, এটি আসলে মার্ডার। এটি বলার পরে পুলিশ অফিসার বলে, "আচ্ছা, আপনি এবার একটু বলুন তো আপনি কিভাবে জানলেন যে জামাল এই কাজটি করেছে বা করতে পারে?" আপনি ঐদিন আমাকে জামালের নামটি বলেছিলেন। যদিও সেদিন আমি এই ব্যাপারটিকে খুব একটা পাত্তা দেইনি। কিন্তু পরবর্তীতে দেখলাম যে আপনি সত্যি কথাই বলেছিলেন। তখন দীপক বলে, "আসলে আমি চাইলে ঐদিন সকালেই আপনাকে সব কথা বলতে পারতাম। কারণ তার আগের দিন রাতে আমার সাথে বেশ কিছু ভয়ানক ঘটনা এবং আমি একটি স্বপ্নও দেখেছিলাম। কিন্তু আপনাকে ঐদিন যদি আমি এই ঘটনাটি বলতাম আপনি কোনোভাবেই বিশ্বাস করতেন না। যার জন্য ঐদিন কিন্তু আমি আপনাকে খুব বেশি কিছু বলিনি, শুধুমাত্র ওই জামালের ওপরে একটু নজর রাখতে বলেছিলাম। ঐদিন রাতে আমি যখন আমার ডিউটির জন্য আসি, তারপরে আমি যখন ওই লাশগুলিকে দেখতে যাই, একটি গোঙানির আওয়াজ পেয়ে তখন একটি ভয়ানক ঘটনা ঘটে যায় আমার সাথে। এবং তারপরে আমি যখন আমার কাজ শেষ করে এসে আমার রুমে যখন ঘুমাই, তখন ঘুমের মধ্যে আমি একটি স্বপ্ন দেখতে পাই। এবং স্বপ্নে এই ৩ ভাই এসে আমাকে বলে যে আসলে পুলিশ সহ সবাই মনে করছে যে আমরা ৩ ভাই আত্মহত্যা করেছি, কিন্তু আসলে বিষয়টি এরকম না, আমাদেরকে মার্ডার করা হয়েছে। তো দীপক তখন ওই পুলিশ অফিসারকে বলে, "ঐদিন সকালে আমি যদি আপনাকে এই ঘটনাগুলি বলতাম, আপনি হয়তো কোনোভাবেই বিশ্বাস করতেন না। আর ঠিক সে কারণে ঐদিন সকালে আমি খুব বেশি কিছু আপনাকে বলিনি। আমি শুধুমাত্র আপনাকে ওই জামালের দিকে একটু খেয়াল রাখতে বলেছিলাম। কারণ এই বিষয়টি আমি স্বপ্নে দেখতে পাই। আর আপনারা হয়তো এসব স্বপ্নের ব্যাপার বা ভৌতিক ব্যাপার খুব একটা বিশ্বাস করবেন না। যার জন্য আমি আর এগুলি আপনাদেরকে বলিনি।" তো এটা বলার পরে পুলিশ অফিসার ওখান থেকে চলে যায় এবং দীপকও চলে আসে ওইখান থেকে। এরপরে অবশ্য দীপকের সাথে আর কখনোই কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। তো লিসেনার্স, এই ছিল আজকের ডোম ঘর বা লাশ কাটা ঘরের ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি খুব শীঘ্রই এরকম লোমহর্ষক আরও অসংখ্য ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।